আমরা প্রথমেই কানা রাজার গুহায় যাব। এই হলো উসাইসেন বৌদ্ধ মন্দির। এর পরের মন্দিরটি উমংরি বৌদ্ধ বিহার, যা 1883 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর পরের মন্দিরটি হলো মৈত্রী বিহার। মৈত্রী বিহার পার হয়ে শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার। উইকলি ট্রাভেলে স্বাগতম। কক্সবাজার ট্রাভেলের গত 8 দিন আপনাদের ঘুরে দেখিয়েছি কক্সবাজার সদর এবং এর উপজেলাগুলোর সব টুরিস্ট স্পট। আজ আমরা যাচ্ছি রামু উপজেলায়। আমরা এখন আছি রামু যাওয়ার বাস বা সিএনজি স্টেশন। ওই যে বাস দেখা যাচ্ছে যা রামু যায়। 200 টাকায় কক্সবাজারের যে কোনো জায়গা থেকে আপনি সিএনজি পাবেন রামু যাওয়ার। আর কম খরচে যেতে চাইলে সুগন্ধা থেকে লোকাল অটোতে 20 টাকা দিয়ে পাম্পের একটু সামনে এখানে আসতে হবে। এখান থেকে বাস ভাড়া 35 টাকা। বাসের ওয়েটিং টাইম বেশি, তাই এখানেই সিএনজি পাবেন জনপ্রতি 50 টাকা দিয়ে। রামু এসে আপনাকে এই 3 রাস্তার মোড়ে ওই পারে নামিয়ে দিবে। আমি হেঁটে রাস্তা পার হয়ে আসলাম। এখন আপনি যেখানেই যান এখান থেকে যেতে হবে। আমরা প্রথমেই কানা রাজার গুহায় যাব, তাই একটু উত্তরে হেঁটে যাব। অর্থাৎ আপনি গাড়ি থেকে নেমে প্রথমে বামে অল্প যাবেন, ওই যে ডানে একটা গলি আছে সেখানে যাব। এই গলির সামনে লোকাল অটো পাবেন কাওয়ারখোপ ইউনিয়ন যাওয়ার। ভাড়া জনপ্রতি 30 টাকা। এই গলিতে কিছু বৌদ্ধ মন্দির আছে, মন্দিরগুলো আসার সময় দেখব। কাওয়ারখোপ ইউনিয়নে এসেছি। এই রাস্তা দিয়ে এসেছি। এখন আমাদের যেতে হবে এই বাম দিকের রাস্তা ধরে। এখান থেকে অটো রিজার্ভ নিতে হবে। আগে দামাদামি করে উঠবেন। যাওয়া আসা 200 থেকে 300 টাকায় পেয়ে যাবেন। অটো পুরো রাস্তা যাবে না, কিছু রাস্তা হেঁটে যেতে হবে। কথা বলে নেবেন যেন অটো ড্রাইভার আপনাকে গুহা পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসে। রাস্তায় যেতে এমন একটা ব্রিক ফিল্ড পড়বে, অটো এখান থেকে ডানে যাবে। এরপর থেকে কাঁচা রাস্তা। এই ডান পাশে একটা মসজিদ দেখা যাচ্ছে, এখান থেকে ডানে যাব। আপনি চলতি পথে অনেক মানুষ দেখবেন, আশেপাশে অনেক বসতি গড়ে উঠেছে, তাই আপনি একা আসলেও ভয়ের কিছু নেই। অটো এই পর্যন্ত আসবে, এরপর হেঁটে যেতে হবে। অটো ড্রাইভার সাথে গাইড হিসেবে থাকবে। সাথে পেয়ে গেলাম এখানের লোকাল 2টি বাচ্চা ছেলে। ওরা পথ দেখিয়ে নিয়ে যাবে। খুশি হয়ে 20-30 টাকা দিয়ে দিবেন। কানা রাজার গুহায় আসলে এখনও দেখার কিছু নেই। তারপরও এখানে আসার কারণ হলো এর একটা দারুণ ইতিহাস আছে। এক ইতিহাসবিদের মতে কানা রাজার আসল নাম হলো চিনপিয়ান। মূলত 1798 সালে চিনপিয়ান বর্মী রাজ কর্তৃক পরাজিত হয়ে কয়েক হাজার অনুসারী সহ নাফ নদী পার হয়ে চট্টগ্রামের কক্সবাজার অঞ্চলে উদ্বাস্তু হিসেবে পালিয়েছিলেন। সে থেকে তিনি এখানেই বসবাস করেন। এই দিক দিয়ে আগে যাওয়া যেত, এখন এখানে কাদা হয়ে আছে, তাই বিকল্প রাস্তা উপর দিয়ে যেতে হবে। গডফ্রে এরিক হার্বের লেখা 1925-এ প্রকাশিত হিস্টোরি অফ বার্মা বইয়ে দেখা যায় আরাকানের দেশপ্রেমিক রাজা চিনপিয়ান
1815 সালে আত্মগোপনে থাকা অবস্থায় অসুস্থতায় মারা যায়। বলা হয় তিনি এই আধারমানিক বা গুহাতে আত্মগোপন করেছিলেন। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক প্রকাশিত রোহিঙ্গা জেনোসাইড বই থেকে জানা যায় এই চিনপিয়ানি হলেন কানা রাজা। তার মৃত্যুর পর রামুর স্থানীয় বৌদ্ধ ভিক্ষুরা বর্তমান গুহার কাছেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। সে থেকে এটি কানা রাজার গুহা বা আধারমানিক নামে পরিচিত। অন্ধকার রাতে এই গুহার প্রবেশ মুখে মানিকের মতো আলো জ্বলত বলেই এটির নামকরণ করা হয়েছে আধারমানিক। জানা যায় যে 2018 সালের শেষের দিকে এই গুহা পরিচিত হতে শুরু করে। একসময় আধারমানিক পাহাড়টি সবুজ গাছপালা জঙ্গলে ভরপুর ছিল। এখন পাহাড়ের আশেপাশে লোকজনের বসতি গড়ে উঠলেও গুহাটি পরিত্যক্ত ছিল। কয়েকশো বছরের পুরনো গুহাটি সংস্কারের কেউ উদ্যোগও নেয়নি। এমন কাদা থাকতে পারে, তাই জুতা না পরে স্যান্ডেল পরে আসবেন। রামুর অনেক অনুসন্ধানী মানুষ এরই মধ্যে এই গুহার ভিতরে প্রবেশের চেষ্টা করেছেন। প্রথম দিকে কক্সবাজার আর্ট ক্লাবের সভাপতি তানভীর সরোয়ার এই গুহাটিতে প্রবেশ করেন বলে জানা যায়। তিনি জানান গুহাটির দৈর্ঘ্য প্রায় 350 ফুট। আধারমানিকের প্রবেশ মুখ ত্রিভুজাকৃতির এবং মাটি থেকে 25 ফুট উঁচু। এর 70 ফুট হেঁটে যাওয়া যায়। এরপরেই হামাগুড়ি দিতে হয়। এরপরে আছে 25 ফুট লম্বা এবং 25 ফুট প্রস্থের একটি বৈঠকখানা। সেখানে আবার 4টি সুড়ঙ্গ পথ, 2টি পথ গেছে পাহাড়ের উপরের দিকে, অন্য 2টি পথ গেছে নিচের দিকে। মাটি জমে সুড়ঙ্গগুলো ভরাট হয়ে গেছে। সুড়ঙ্গের দেয়ালে দেখা গেছে আকাকির ছবি। গুহার ভেতরে অসংখ্য বাদুড় এবং কীটপতঙ্গে ভরা। এরই মধ্যে সরকারি প্রত্নতাত্ত্বিক বিভাগে আধারমানিক তালিকাভুক্ত করা হয়েছে। গুহাটির খনন ও গবেষণা কাজ হলে এটি হবে কক্সবাজারের একটি অন্যতম পর্যটন স্থান। গুহা এতটুকু আসা যায়, বাকিটা হামাগুড়ি দিয়ে যেতে হবে। আশা করি সরকারি উদ্যোগে ভেতর পর্যন্ত যাওয়ার ব্যবস্থা থাকবে। এখন আমরা ব্যাক করব ঠিক একইভাবে। আমরা চলে এসেছি কাউয়ার খোপ থেকে রামু, যেখানে নামার কথা তার একটু আগেই নেমে গেলাম। এই দিক দিয়ে এসেছি আর এই রাস্তার মাথায় নামার কথা। আমরা এখানেই নেমে গেলাম বৌদ্ধ মন্দিরের সামনে। এই হলো উসাই সেন বৌদ্ধ মন্দির। এখানে জুতা খুলে ঢুকতে হবে। মন্দিরের শুরুতে সারি সারি ফুলে সজ্জিত বাগান আপনাকে মুগ্ধ করবে। বিহারে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে বার্মাটিক কারুকাজে বিচিত্র একটি আকাশছোঁয়া মন্দির। উসাই সেন রাখাইন কাঠের বৌদ্ধ মন্দির নির্মাণের সঠিক তারিখ নিয়ে বিতর্ক রয়েছে। তবে স্থানীয় ইতিহাস থেকে জানা যায় এটি 1885 সালে প্রতিষ্ঠিত। এই মন্দিরটি সিদ্ধ করা বিশাল বিশাল কাঠ দিয়ে নির্মিত। সব কাঠই মিয়ানমারের রেঙ্গুন থেকে আনা হয়েছে। এখানে একটি মূর্তি আছে যা হলো শিবালী বুদ্ধ। শিবালী বুদ্ধের সময়ে তার জীবনে যিনি 4টি প্রয়োজনীয় জিনিস অর্জনে সর্বোচ্চ ছিলেন। বুদ্ধ যে 4টি জিনিস শিক্ষা দিয়েছিলেন যা জীবনের জন্য প্রয়োজনীয় ছিল, এবং এইভাবে একজন সন্ন্যাসী পোশাক, খাদ্য, আশ্রয় এবং ঔষধ ধারণ করতে পারেন। ফলস্বরূপ শ্রদ্ধেয় শিবালী যেখানেই যেতেন সেখানে সর্বদা এই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যেতেন। যখন বুদ্ধ একটি দূরবর্তী শহরে মানুষের কল্যাণের জন্য বেশ কয়েকজন ভিক্ষুকে পাঠান, তখন তিনি তাদের সাথে পূজ্য শিবালীকে পাঠান, যাতে ভিক্ষুরা তাদের ভ্রমণের সময় সর্বদা পর্যাপ্ত প্রয়োজনীয় জিনিসপত্র পান। অর্থাৎ শিবালীকে ভ্রমণকারীর পৃষ্ঠপোষক সন্ত হিসেবে দেখা যেতে পারে।
উসাই সেনের উত্তরাধিকার এবং তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি রাখাইন সম্প্রদায়ের নিষ্ঠা এই মন্দিরের মাধ্যমে অব্যাহত রয়েছে। এর পরের মন্দিরটি উমংরি বৌদ্ধবিহার, যা 1883 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2013 সালে বর্তমান রূপে পুনঃস্থাপিত করা হয়েছে। এর পরের মন্দিরটি হল মৈত্রী বিহার। এর মধ্যে আছে লালচিং সাদাচিং মন্দির। লালচিং ও সাদাচিং এর পাশাপাশি অবস্থান, একটি রং লাল, অন্যটি সাদা। এই মূর্তিটি শিবালী বুদ্ধ, যার কথা বলেছি। লালটি নির্মাণ করা হয়েছিল কাঠের অপূর্ব কারুকাজে। ভারতের কলকাতা থেকে এসে মৌরি সওদাগর এটি প্রতিষ্ঠা করেন, কিন্তু 2012 সালে লালচিং শতভাগ পুড়ে যায়। এখানে আছে হেলান দেয়া বুদ্ধা বা রিক্লাইনিং বুদ্ধা। এই মূর্তিটি হল বুদ্ধের একটি প্রতিমূর্তি, যিনি পরলোকে যাওয়ার আগে তার পাশে শুয়েছিলেন শান্ত ও সন্তুষ্ট অভিব্যক্তিতে। মূর্তিটি তার মৃত্যুর স্মরণে নির্মিত হয়েছিল। বুদ্ধকে ডান কাত হয়ে শুয়ে থাকতে দেখা যায় এবং তার মাথাটি ডান হাত দিয়ে তুলে রাখা।
এখানে আছে সিটেড বুদ্ধা, যে ভঙ্গিতে বুদ্ধকে প্রায়শই চিত্রিত করা হয়। ক্রস লেগ ভঙ্গিতে বসে আছে। এই ভঙ্গিতে বুদ্ধ তার অনেক শিক্ষা দিয়েছিলেন এবং এটি হলো ধ্যানের ভঙ্গি। একমাত্র বসে আপনি গভীর একাগ্রতা বিকাশ করতে পারেন। এখানে বসার স্টাইলটিকে ভূমি স্পর্শ মুদ্রা বলে, অর্থ পৃথিবী স্পর্শ করা, এবং এর অর্থ পৃথিবীকে সাক্ষী হিসেবে আহ্বান করা। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই মুদ্রাকে মার বিজয় মুদ্রা নামেও পরিচিত, অর্থাৎ মন্দের উপর জয়লাভ। প্রাচীন ধর্মগ্রন্থ পালি ক্যানন অনুসারে এই মুদ্রাতেই সিদ্ধার্থ গৌতম সম্পূর্ণ অতুলনীয় জ্ঞান অর্জন করেছিলেন এবং এইভাবেই বুদ্ধ হয়েছিলেন। মৈত্রী বিহার পার হয়ে বামের রাস্তা ধরে আসলাম শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার, যা স্থাপিত হয়েছিল 1888 সালে। এখানে বসার স্টাইলটিকে ভূমি স্পর্শ মুদ্রা বলে, অর্থ পৃথিবী স্পর্শ করা, এবং এর অর্থ পৃথিবীকে সাক্ষী হিসেবে আহ্বান করা। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই মুদ্রাকে মার বিজয় মুদ্রা নামেও পরিচিত, অর্থাৎ মন্দের উপর জয়লাভ। আমরা এখন চলে এসেছি এই মোড়ে, যেখান থেকে আমরা লোকাল অটোতে কাওয়ার খোপ গিয়েছিলাম। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে আমরা এখান থেকে যাব রামুর নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন।